বই নিয়ে কথার তৃতীয় পর্বে স্বাগতম। আমি আগের পর্বে বঙ্গবন্ধুকে ভ্লাদিমির ইলিচ উলিয়ানোভ লেনিনের সঙ্গে তুলনা করেছিলাম। আমরা যদি রাশিয়া, চীন, ভিয়েতনাম, কোরিয়া, কিউবার আন্দোলনের দিকে তাকাই, তাহলে দেখতে পাব রাশিয়ার নেতা লেনিন আন্দোলন করেছিলেন বিপ্লবের জন্য। বিপ্লব বলতে যে রাষ্ট্রকাঠামো ছিল সেইটাকে সম্পূর্ণ ভেঙে নতুন রাষ্ট্রকাঠামো গড়ার আন্দোলন। ঠিক বঙ্গবন্ধু যেভাবে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, লেনিনও সেইভাবে নেতৃত্ব দিয়েছিলেন। তবে লেনিনের লক্ষ্য ছিল বিপ্লব। মাও সেতুংয়ের নেতৃত্বে চীনে যে বিপ্লব হয়েছিল সেটাও এক ধরনের দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে সেটাও ছিল বিপ্লব। রাষ্ট্রকাঠামোকে ভেঙে ফেলে নতুন রাষ্ট্রকাঠামো গড়ার লক্ষ্যে ছিল চীনের বিপ্লবী আন্দোলন। কোরিয়ার যে আন্দোলন কিম ইল সুংয়ের নেতৃত্বে, সেটাও বিপ্লবী আন্দোলন ছিল। আবার ফিদেল ক্যাস্ট্রো বা চে গুয়েভারার নেতৃত্বে কিউবার যে আন্দোলন ছিল সেটাও বিপ্লবী আন্দোলন। এইসব আন্দোলনের সবগুলোই সশস্ত্র গণ আন্দোলন ছিল। গণ আন্দোলনের পাশাপাশি সশস্ত্র লড়াই ছিল। আমরা জানি বাংলাদেশে সশস্ত্র বিপ্লব সমাজ পরিবর্তনের জন্য, সমাজতান্ত্রিক আন্দোলন কিংবা কমিউনিজম প্রতিষ্ঠার জন্য সশস্ত্র বিপ্লব, সশস্ত্র আন্দোলন এই দেশের উপযোগী নয়। তার বিভিন্ন কারণ আছে, আন্তর্জাতিক বিভিন্ন বিষয় রয়েছে যেগুলোর কারণে এখানে সশস্ত্র বিপ্লব কখনোই সম্ভব নয় বলেই মনে করা হয়। সেটা নানাভাবে পরীক্ষিতও হয়েছে। সে যাই হোক, যে দেশটিতে সশস্ত্র আন্দোলন সম্ভব নয়, একমাত্র বঙ্গবন্ধুই কিন্তু সেই দেশটাতে সশস্ত্র লড়াইয়ের ডাক দিয়েছিলেন এবং সশস্ত্র আন্দোলন হয়েছে। একটি সুশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক জনযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে। এটা বিশ্বের ইতিহাসে বলা যায় নজিরবিহীন ঘটনা। কারণ রাশিয়া, চীন, ভিয়েতনাম, কোরিয়া, কিউবা ইত্যাদি দেশগুলোতে বিপ্লবের লক্ষ্যে আন্দোলন হয়েছে। তারা সমাজ পরিবর্তন করতে চেয়েছেন। কিন্তু বাংলাদেশের আন্দোলন কিন্তু বিপ্লবের জন্য ছিল না। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতার যুদ্ধ। বঙ্গবন্ধু 7ই মার্চে যে ডাক দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। মুক্তির সংগ্রামটা পরের বিষয়, স্বাধীনতার সংগ্রামটাই ছিল মূল। আমি এইখানে বলতে চাইছি
রাশিয়া, চীন, ভিয়েতনাম, কোরিয়া, কিউবা ইত্যাদি দেশগুলোর আন্দোলনের সঙ্গে বঙ্গবন্ধুর আন্দোলনের তফাৎ ছিল আলাদা, যে তিনি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা অর্জন করতে চেয়েছেন। তারপরে মুক্তির সংগ্রামটা পরের বিষয় ছিল। বঙ্গবন্ধু কিন্তু তার বইতে এক জায়গায়, হ্যাঁ এখানে একটু বলি, দেশ স্বাধীন হবার পরে যেমন আমি জাসদ করেছি বা আরও অনেক বামপন্থী সংগঠন আছে, তারা কিন্তু বিপ্লব চেয়েছিলেন। সেটা ভুল কি শুদ্ধ সেটা ইতিহাসই বলবে। সেই ডাক সঠিক ছিল কি বেঠিক ছিল, ইতিহাস তার প্রমাণ। বঙ্গবন্ধু কিন্তু তার অসমাপ্ত আত্মজীবনীতে এক জায়গায় কমিউনিস্টদের সম্পর্কে বলেছেন, বাংলাদেশ পূর্ব পাকিস্তান তখন যে মুসলিম লীগ বিরোধী আন্দোলন চলছিল, সেই সময়ের কথা বঙ্গবন্ধু বলেছেন, আমি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ সংগঠনের দিকে নজর দিলাম। প্রায় সকল কলেজ ও স্কুলে প্রতিষ্ঠান গড়ে উঠল। এটা 109 পৃষ্ঠায়। বিভিন্ন জেলায়ও শক্তিশালী সংগঠন গড়ে উঠতে লাগলো। সরকারি ছাত্র প্রতিষ্ঠানটি শুধু খবরের কাগজের মধ্যে বেঁচে রইল। ছাত্রলীগই সরকারের অন্যায় কাজের প্রতিবাদ ও সমালোচনা করছিল। কোনো বিরুদ্ধ দল পাকিস্তানে না থাকায় সরকার গণতন্ত্রের পথ ছেড়ে একনায়কত্বের দিকে চলছিল। প্রধানমন্ত্রী জনাব লিয়াকত আলী খান সর্বময় ক্ষমতার মালিক হলেন, তিনি কোনো সমালোচনাই সহ্য করতে পারছিলেন না। 2-4 জন কমিউনিস্ট ভাবাপন্ন ছাত্র ছিল যারা সরকারকে পছন্দ করত না, কিন্তু তারা এমন সমস্ত আদর্শ প্রচার করতে চেষ্টা করত যা তখনকার সাধারণ ছাত্র ও জনসাধারণ শুনলে খেপে যেত। এদের আমি বলতাম, জনসাধারণ চলেছে পায়ে হেঁটে, আর আপনারা আদর্শ নিয়ে উড়োজাহাজে চলছেন। জনসাধারণ আপনাদের কথা বুঝতেও পারবে না, আর সাথেও চলবে না। যতটুকু হজম করতে পারে ততটুকু জনসাধারণের কাছে পেশ করা উচিত। এই যে তিনি কথাটি বলেছেন, এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে বঙ্গবন্ধু তার অভিজ্ঞতায় এইটুকু বুঝেছিলেন যে বাংলাদেশের জন্য স্বাধীনতার আন্দোলনের স্তর পর্যন্তই যথেষ্ট, তারপরের বিষয়টা পরে। যদিও এখানে খেয়াল রাখার বিষয় যে তখন বিশ্ব 2টি ভাগে ভাগ ছিল। একদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন, আর একদিকে মার্কিন সাম্রাজ্যবাদ। বঙ্গবন্ধু সোভিয়েত ইউনিয়নের সমর্থন পেয়েছেন, যে কারণে তিনি সমাজতন্ত্র, গণতন্ত্র এই কথাগুলো, মানে তার 4 নীতিতে সমাজতন্ত্রের কথা বলেছেন। এটা তখন ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতেও একই ধারা ছিল, কিন্তু এইটা কিন্তু ঠিক সোভিয়েত ইউনিয়নের যে বিপ্লবী সরকার সেইটার মতো ছিল না। বলা যায় সমাজতন্ত্রের পক্ষে একটা ধারণা রেখে এই দেশটাকে গড়ার জন্য বঙ্গবন্ধু উদ্যোগ নিয়েছিলেন। লক্ষ্য করলে দেখতে পাবেন বঙ্গবন্ধু কমিউনিস্ট নন, তিনি সর্বহারা শ্রেণীর বা কমিউনিস্টদের মতো কোনো সংগঠনও গড়ে তোলেননি। শুধু গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে সমাজতন্ত্রের যে লক্ষ্য আছে সেইগুলোকে বাস্তবায়ন করার জন্য চিন্তা করছিলেন।
সেই রকম একটা স্বাধীনতাপ্রাপ্ত দেশে সাম্রাজ্যবাদী চক্র কি ভয়ঙ্কর ক্ষিপ্ত ছিল তা বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়েই বোঝা যায়। সেখানে যদি মুক্তিযুদ্ধকে যদি সোভিয়েত ইউনিয়ন, চীন, ভিয়েতনাম বা কিউবার মতো রাষ্ট্রকাঠামো পরিবর্তনের বিপ্লব করা হতো, তাহলে হয়তো আন্তর্জাতিক সমর্থন তো পাওয়াই যেত না, সাম্রাজ্যবাদী চক্র সব কিছু নিশ্চিহ্ন করে দিতে পারত। শুধুমাত্র গণতন্ত্রের সংগ্রামেই বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই বঙ্গবন্ধুকে হত্যা করতে তারা দ্বিধা করেনি। আর সেখানে কমিউনিজম বা কমিউনিস্টরা যদি আসতেন বা তারা সামনে থাকতেন, এই দেশের পরিণতি ভয়ঙ্কর হতে পারত। এটা বিভিন্ন মতভেদ থাকতে পারে, আমি যেটা বলছি এর বিরুদ্ধে অনেক মত থাকতে পারে, অনেক যুক্তি থাকতে পারে, আবার পক্ষেও থাকতে পারে। আমি সে বিতর্কে যাচ্ছি না। ইতিহাস অনেক কিছু বলে দেবে, ইতিহাস থেকে আমরা শিক্ষা নিতে পারি। সে কারণে আমি বলছি, সব কিছুই বঙ্গবন্ধু কিন্তু সেই রাশিয়া, চীন, ভিয়েতনাম, কোরিয়া, কিউবার মতো করেই লড়াই সংগ্রামগুলো করেছেন, কিন্তু লক্ষ্যের জায়গাটা ভিন্ন ছিল। এটা আমি আবারও বলছি। দেশ স্বাধীন হবার পর তিনি চেয়েছিলেন ক্রমান্বয়ে তিনি মানুষের সমাজ কাঠামোতে যে শ্রেণী বৈষম্য আছে সেটা কমিয়ে আনবেন। তিনি সমাজতান্ত্রিক বিপ্লব সহসাই সম্ভব নয় বলে বিশ্বাস করতেন। এটা একটা বিষয়, তফাৎ থাকতেই পারে। এমনকি বামপন্থীদের মধ্যেও তাদের দর্শন নিয়ে, তাদের রণকৌশল, তাদের রণনীতি ইত্যাদি নিয়ে অনেক ভাগ আছে। এই কারণে বঙ্গবন্ধু আলাদা চিন্তা করবেন এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। আমি বঙ্গবন্ধুর লেখাকে অন্যভাবে দেখেছি। আমি যতটুকুই পড়াশোনা করেছি তাতে এইভাবে লেখা কোনো নেতা লিখেছেন ঠিক এই রকম কিছু পাইনি। আমরা এখনও যারা লিখি বা অনেকেই লেখেন, দেখা যাবে নিজেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করার প্রবণতা লেখাগুলোর মধ্যে থাকে, যেন সব কিছুই লেখকের কারণে হয়েছে, লেখক নেতৃত্ব দিয়েছেন, লেখকই সব করেছেন, আর অন্যরা তেমন কিছু করেননি। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও মুক্তিযুদ্ধে যারা বই লিখেছেন তাদের মধ্যেও এটা পাওয়া যাবে। কিন্তু বঙ্গবন্ধুর লেখায় আমি অবাক হয়েছি, তিনি কোথাও নিজেকে নেতা বলেননি। বই পড়লে মনে হবে তিনি একজন খাঁটি কর্মীর মতো কাজ করে যাচ্ছেন। আবার তিনি নিজেকে কোথাও জাহির করেননি যে নিজেই কিছু করছেন। না, সবাইকে তিনি বলেছেন, তারা এটা বলে দিচ্ছেন, তিনি সেটা করছেন, তারা এই পরিকল্পনা নিয়েছেন, আমি সেটা বাস্তবায়নের চেষ্টা করছি। এইভাবে সাধারণত এরকম নিজেকে বড় না করে লেখার মানুষ খুব কমই আছেন। তারপরে তার লেখার মধ্যে প্রতিপক্ষ বা যারা বিরোধী ছিল, বইয়ের কোথাও তাদের সম্পর্কে কোনো কটু বাক্য, তাদের সম্পর্কে খারাপ কিছু বলা
তাদের নেতিবাচক, তাদের ব্যক্তি বিষয় সম্পর্কে কোনো নেতিবাচক মন্তব্য কথা কোথাও তিনি লেখেননি। তিনি রাজনীতি করেছেন, তার বই পড়লে বোঝা যায় তিনি তার পরিবারের চিন্তা করেননি, সবসময় দেশের চিন্তা করেছেন। তিনি এত বড় নেতা ছিলেন কিন্তু তার পকেটে কোনো পয়সা ছিল না। তিনি পকেট ভরার জন্য রাজনীতি করেননি। এটা আজকের যারা রাজনীতি করেন তাদের এই বিষয়টা খেয়াল রাখা উচিত যে বঙ্গবন্ধু দেশের জন্য রাজনীতি করেছেন, সবসময় দেশ নিয়ে চিন্তা করেছেন। এটা আজকের নেতাদের, কর্মীদের সবারই স্মরণ রাখার বিষয়। আবার তিনি তার আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজও করেননি, কারো সঙ্গে আপোষ করেননি। বই পড়লে যেটা দেখা যাবে, এত নাম, এত জনের বিষয়, এত ঠিকানা, খুঁটিনাটি সমস্ত বিষয় তিনি বলেছেন। এতে একটা জিনিস পরিষ্কার, তিনি সব সময় নোট রাখতেন। প্রত্যেকটা ঘটনার, প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেক জনের নাম, ঠিকানা, তাদের কথা নোট রাখতেন। যে কারণে তিনি এভাবে লিখতে পেরেছেন এরকম একটা বই। তার বইয়ের মধ্যে দেখতে পাবো তার চীন সফর কিংবা তার অসমাপ্ত আত্মজীবনী। অনেক নেতা রাজনীতি করতে গিয়ে নানান সুযোগ সুবিধার দিকে নজর দিয়েছেন। হয়তো কোনো বিদেশ ভ্রমণে গিয়ে ভালো হোটেলে থাকার চিন্তা করেছেন, ভালো খাবার কোথায় আছে, ভালো কিছু দেখার অনুষ্ঠান, এই সমস্ত দিকে নজর থেকেছে। আর বঙ্গবন্ধু এই ধরনের সফরে গিয়ে একা একা বেরিয়ে পড়েছেন বস্তিতে, শ্রমিকের ঘরে, কৃষকের ঘরে, সাধারণ মানুষের ঘরে। তারা কিভাবে জীবনযাপন করছে, কি খাচ্ছে, তাদের অভিমত কি, ইত্যাদি খুঁটে খুঁটে তিনি নোট করেছেন। অন্য নেতারা যেখানে খাওয়া দাওয়া, সুযোগ সুবিধা, আনন্দ ফুর্তিতে ব্যস্ত, তিনি তখন এই কাজগুলো করছেন। একজন সত্যিকারের মানুষ হলেই কেবল এই কাজগুলো করা সম্ভব। যার মধ্যে দেশপ্রেম, মানবপ্রেম আছে, তার পক্ষেই এটা সম্ভব। বঙ্গবন্ধু যে মহান নেতা, তার চিন্তা যে গণমানুষের জন্য ছিল, এই দেশকে সত্যিকারভাবে সোনার দেশে পরিণত করার লক্ষ্য ছিল। তিনি যে সত্যিকারের একটা পরিবর্তন আনতে চান, গুণগত পরিবর্তন, সেটাই যে তার চিন্তা ছিল, তার এই সমস্ত কার্যক্রম থেকে বোঝা যায়। তিনি তার চিন্তাধারায় কখনো যেটাকে বলা হয় কেতাবি কট্টরতা, এতে বন্দী হননি। তিনি অনুশীলন করেছেন, প্রত্যেকটা বিষয় মূল্যায়ন করেছেন, তারপরে তিনি অগ্রসর হয়েছেন। প্রকৃতপক্ষে এভাবেই তিনি ছিলেন সত্যিকারের একজন সমাজতান্ত্রিক নেতা, একজন ধর্মনিরপেক্ষ চিন্তাধারার মানুষ, একজন জাতীয়তাবাদী এবং গণতান্ত্রিক চিন্তার নেতা। ভয়ঙ্কর জীবনযাপন করে, আন্ডারগ্রাউন্ডে থাকা বামপন্থীদের মতো কষ্ট ভোগ করে তিনি যে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, এটা আমাদের ভাববার বিষয়। বঙ্গবন্ধু এখানেও বলেছেন
যে এই সমাজ, এই রাষ্ট্র, এই জীবন ব্যবস্থা বৈষম্য গড়ে তুলেছে। বঙ্গবন্ধু শুধু তার নিজের পরিবারকে নয়, তার আত্মীয় স্বজন, বাবা মা, স্ত্রী, মেয়ে শেখ হাসিনা, সবাইকে ছেড়ে গণতন্ত্রের জন্য রাজনীতি করেছেন। পরবর্তী পর্বের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।